আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তার পানি। ডালিয়া পয়েন্টে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। কৃষি ও মৎস্য বিভাগের প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ 70 কোটি টাকার বেশি। চুয়াডাঙ্গায় তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা ফসলের মাঠ। বৃষ্টি অব্যাহত থাকলে কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। এদিকে ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলের পর পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে বান্দরবন। আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন মানুষ। কক্সবাজারেও কমেছে বন্যার পানি। চট্টগ্রামের সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সাতকানিয়া নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন, আর পানিবন্দী মানুষগুলোর এই মুহূর্তের অবস্থা কেমন? যে ফাহমিদা, আসলে আপনি যেমনটি বলেছেন, পাহাড়ি ঢল টানা বৃষ্টির কারণে কিন্তু আসলে সাতকানিয়া এবং বাঁশখালী উভয়ই কিন্তু আসলে প্রায় 6 দিনের মতো পানির নিচে তলিয়ে ছিল। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু আসলে সাতকানিয়া এলাকাতে। এখানে কিন্তু এখনো পর্যন্ত এক কোমরের উপরে পানি আছে, কোথাও কোথাও কিন্তু 15 থেকে 17 ফিট পানি রয়েছেন বলে এখানকার যারা এলাকাবাসী আছে তারা। আমরা আপনাদেরকে আসলে দেখানোর একটু চেষ্টা করছি। এই মাঝখানে যে বাড়িগুলো আছে সেগুলো কিন্তু একেবারেই পানিবন্দী। ওদের চারপাশে কিন্তু পানি, ওরা বের হওয়ার মতো কোনো জায়গা কিন্তু এই মুহূর্তে নাই। ওরা নৌকার মাধ্যমে কিন্তু আসা যাওয়া করছেন। এবং তারা আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে এটি যদিও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে, এরপরও তারা কিন্তু এখনো কোনো ধরনের ত্রাণ পায়নি বলে তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমাদেরকে তারা বলল আসলে তাদের কাছে কেউ খোঁজ খবর নিতে আসেনি এবং তারা ত্রাণও পায়নি। তবে শুধু যে আসলে এই জায়গাটি সেটিও না, এবং পাহাড়ের পাদদেশে প্রত্যন্ত যে গ্রামগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে এখনো পানিবন্দী মানুষ রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পূর্ব দিকে প্রায় 2,500 থেকে 3,000 বসত ঘর রয়েছে, এবং সেখানেও কিন্তু পুরোটাই 2,500-3,000 পুরো পানি বন্দী রয়েছে। সাতকানিয়া বাঁশখালীর অবস্থা খুবই ভয়াবহ। এখানে কিন্তু আসলে পানি কবে নাগাদ নামতে পারে এটি কিন্তু আসলে কেউ বলতে পারতেছে না। যদিও গতকালকে বৃষ্টিপাত হয়নি, আজকে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে না, কিছুটা রোদ দেখা দিয়েছে। যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু আসলে পানি এভাবে নামতে শুরু করেছে, তাহলে পানি নামবে। যদি বৃষ্টিপাত আবার শুরু হয় তাহলে কিন্তু পানি নামা বন্ধ হয়ে যাবে, এবং এখানের যেই দুর্ভোগ সেটি কিন্তু আরো বাড়তে পারে বলে যারা বাসিন্দা আছে তারা বলল। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে যে এখানের যেই পানিবন্দী মানুষজন রয়েছে তাদের কিন্তু খাদ্য সংকটটা খুবই জরুরি। তারা অনেকেই বলল আসলে তারা বেশ কয়েকদিন যাবত আসলে কোথাও যে বের হবে এমন সুযোগ নাই, যার কারণে তারা পানিবন্দী অবস্থায় আছে, এবং একই সাথে তাদের খাদ্য সংকট কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে বিশুদ্ধ পানির যেটা সেটা নিয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। তারা বললো আসলে তাদেরকে খাদ্য না দিলে তাদের বিশুদ্ধ পানিটা আসলে খুব দ্রুত গতিতে দিতে পারে। এখানকার যে টিউবওয়েলগুলো আছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি বললো আসলে ওনারা কন্ট্রোল রুম আছে, সেখানে জানালে তারা কিন্তু খুব দ্রুত খাদ্য নিয়ে আসবেন এমনটাই বললো। অনেকেই কিন্তু আসলে এই বিষয়টি জানে না। গতকালকে কিন্তু এখানে সারাদিন জ্বালানি প্রতিমন্ত্রী এখানে ছিল, এবং ডিসি, এডিসি, বিভাগীয় কমিশনার সবাই ছিল। তাদের পক্ষ থেকে কিন্তু আসলে বিভিন্ন অঞ্চলে গিয়ে ত্রাণ দিচ্ছে। সেক্ষেত্রে একটা লাশ কিন্তু আসলে স্থাপন করতে না পেরে বাঁচিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেটিকে আবার উদ্ধার করে পাহাড়ে কিন্তু দাফন করা হয়েছিল। তবে এখানে যারা বসবাস করছেন তাদের কিন্তু একেবারেই মানবত জীবনযাপন করতেন বলে তারা জানিয়েছেন। আমি আসলে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি, একেবারেই পুরোটাই কিন্তু পানিবন্দী, এবং আমার পেছনে যেটা আছে সেখানে কিন্তু ধরেন আরো 10 থেকে 12 ফিট পানি রয়েছে, এবং এই এখানকার বাসিন্দারা তারা বললো আসলে এখান থেকে তারা কিভাবে বের হবে সেটা বুঝেছেন। যেই গতিতে পানি নিচের দিকে নামছে, আসলে এইভাবে যদি পানি নামতে থাকে 15 দিনের বেশি লাগবে বলে তারা ধারণা করছে। শুধু যে পানি নামলেই হবে না, এর পরে কিন্তু আসলে যেই রাস্তাঘাটগুলো
নষ্ট হয়েছে সেগুলি দিয়ে তারা কিন্তু আসলে আসা যাওয়া আসলে আসা যাওয়া করতে পারবে কিনা এটা একটা বিষয়। তবে এরপরও সরকারের পক্ষ থেকে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ত্রাণ পাঠাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বাদ বাকিটা আসলে পরে বুঝে যাবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে এই পর্যন্ত 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। তবে সবচাইতে একটা ভালো বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত রোদ দেখা দিচ্ছে, কোনো ধরনের বৃষ্টি হচ্ছে না। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার সংখ্যা থাকবে পাহাড় ধস, এবং একই সাথে যে নিম্নাঞ্চলগুলো ডুবে গেছে সেগুলি আবার ডুবার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনাদেরকে আমরা পরবর্তী সংবাদে আরো বিস্তারিত আপডেট কিছু দিতে পারবো। এটাই ছিল আমার কাছে আপাতত সাতকানিয়া থেকে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটের তিস্তা নদীর পাড় থেকে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। তিস্তা নদীর নয়ন, আপনি জানাবেন আমাদের যে তিস্তা নদীর সর্বশেষ কি অবস্থা, আর নদী তীরবর্তী যেসব মানুষ ছিল তাদের কি অবস্থা? হামিদা, গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গতকাল সন্ধ্যায় বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে এবং রাত 9টায় কিন্তু বিপদসীমার 7 সেন্টিমিটার। এভাবেই কিন্তু অব্যাহত থাকে তিস্তা নদীর পানি। আজ সকাল 6টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সর্বশেষ সকাল 9টায় বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফাহমিদা, এই তিস্তা ব্যারেজে যখন এই পানি বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু যে নিম্নাঞ্চল আছে তিস্তা তীরবর্তী, এই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে থাকে। আমরা ইতিমধ্যেই তিস্তা তীরবর্তী স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছি। সকাল থেকেই পানি এলাকায় ঢুকতে শুরু করেছে এবং তারা তিস্তা পাড়ের মানুষরা আতঙ্কে রয়েছে। তো বন্যা সতর্কীকরণ কেন্দ্র যেটি জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টা তিস্তা তীরবর্তী এলাকায় স্বল্পমেয়াদী বন্যার দেখা দিতে পারে এবং এর থেকে আরো অবনতি হতে পারে। এদিকে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে তিস্তা তীরবর্তী পানিবন্দী মানুষের জন্য যথেষ্ট পরিমাণে ত্রাণ বরাদ্দ রয়েছে। ইতিমধ্যেই 4টি উপজেলায় 500 মেট্রিক টন যে চাল বরাদ্দ করা হয়েছে তাদেরকে দেয়া হয়েছে এবং পানিবন্দী মানুষের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ এবং শুকনো খাবারও তারা বরাদ্দ রেখেছে। তো এই ছিল লালমনিরহাটের তিস্তার পানির সর্বশেষ অবস্থা। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে পৌরসভার বিভিন্ন সড়কে তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার বাসিন্দারা। এদিকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার বেশিরভাগ সড়ক। এতে শ্রমিক অধ্যুষিত অঞ্চলটির মানুষরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। এরপরও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশজুড়ে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে পানিতে তলিয়েছে বিভিন্ন এলাকা, বাদ যায়নি নগর অঞ্চলও। মানিকগঞ্জ পৌরসভার পূর্ব ও পশ্চিম দাসরা, বেউথা, জয়রা সহ পৌরসভার বিভিন্ন সড়কে তৈরি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, নানা সময় দুর্ভোগ নিরসনের দাবি জানালেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এই পৌরসভায় বেশিরভাগই রাস্তাঘাট ভাঙা, এই পানির কারণে দেখা যায় না যে ভাঙা কোন জায়গায়। কত কষ্ট চলাচল করতেছি, কাপড় চোপড় সব ভিজা গেছে। এলাকাবাসী মানববন্ধন করেছিলাম এর আগে। তো মানববন্ধন করার পরও আমরা পৌরসভার কাছ থেকে কোনো ধরনের কোনো দিক নির্দেশনা পাইনি বা তারা কোনো কিছু করবে কিনা সেটাও আমাদের বলে নাই। তবে পৌর কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। যে সমস্যাগুলো হয়েছে গত কয়েকদিনে ভারী বর্ষণের কারণে, এগুলোর জন্য আমরা সামনে আরো বড় কিছু প্রজেক্ট গ্রহণ করব, যাতে দ্রুত এই জলাবদ্ধতা সমস্যাটা নিরসন করে আমাদের পৌরবাসীর এই যে দুর্বিষহ যে কষ্ট চলাফেরায়, এটা যাতে দ্রুত সমাধান করা যায়। এদিকে ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর, ঈদগাহ রোড, জামনগর, শ্রীপুর ও ভাদাইলের প্রায় প্রতিটি রাস্তায় পানি জমায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে এই দুর্ভোগের জন্য দায়ী করছেন বাসিন্দারা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি গেলে মোটর ফটর নষ্ট হয়ে যায়, সেজন্য ঘুরে চলে গেছে। সমস্ত পানি এখান থেকে নামে, কিন্তু ড্রেন হলো অপরিষ্কার। আগে ছোট ছোট ড্রেন রাখছে, ময়লায় ড্রেন পানি আটকে যায়। আমরা চাই এর একটা ভালো একটা ব্যবস্থা করা হোক, যাতে পানিটা না দাঁড়ায়, চলে যায়, আমরা ভালোভাবে যাওয়া আসা করতে পারি। খালগুলো খনন করলে ভোগান্তি কমবে বলছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ থেকে এবং ইউনিয়ন পরিষদ থেকে অনেকগুলো রাস্তা এবং ড্রেনের কাজ চলমান রয়েছে, সেগুলো সমাপ্ত হলে এই ভোগান্তি লাভ হবে বলে আমি বিশ্বাস করি। শুধু আশ্বাস নয়, দ্রুত খাল খনন সহ জলাবদ্ধতা নিরসনে আধুনিক পানি নিষ্কাশন প্রকল্প গ্রহণের দাবি ভুক্তভোগীদের।
আব্দুল হামিদ, RTV। অবিরাম বৃষ্টিতে আবারও বাড়ছে ভয়াবহ পাহাড় ধসের শঙ্কা। মৃত্যুর ঝুঁকি জেনেও চট্টগ্রাম মহানগরীর 26টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে এখনও বাস করছে 6,500-এরও বেশি পরিবার। আর পুরো জেলায় এই সংখ্যা 5 লাখেরও বেশি। গত 20 বছরে পাহাড় ধসে চট্টগ্রামে অন্তত 400 মানুষের প্রাণহানি ঘটলেও বন্ধ হয়নি অবৈধ পাহাড় কাটা আর ঝুঁকিপূর্ণ বসবাস। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। আকাশে মেঘ জমলেই চট্টগ্রামে বাড়ে পাহাড় ধসের আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তরের আগাম সতর্কবার্তা আর প্রশাসনের জানা থাকা সত্ত্বেও প্রতি বছরই ঘটে দুর্ঘটনা। এবারও টানা ভারী বর্ষণে পাহাড় ধসে শিশুসহ প্রাণ হারিয়েছেন 4 জন। চট্টগ্রামে পাহাড় ধস নতুন কোনো দুর্যোগ নয়। 2007 সালের 11 জুন পাহাড় ধসে 127 জনের মৃত্যুর পর গঠিত হয় তদন্ত কমিটি। 36 দফা সুপারিশ করলেও 1.5 দশকেও তা আলোর মুখ দেখেনি। শুধু জঙ্গল সলিমপুরে এখন বাস করছেন প্রায় 1.5 লাখ মানুষ। আমার মেয়ের মাটির তেলের থেকে আশপাশের মানুষে বাইর করে মেডিকেল নিয়ে গেছিল। আমরা তো এখন ফ্যামিলি নিয়ে খুব ঝুঁকিপূর্ণ আছি। তো এখন যে অবস্থায় আছি, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হইতে পারে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন সরকার। রিস্কি জায়গায় যারা থাকে তাদেরকে ওখানে রিহ্যাবিলিট করা যায়। আর এই যে ভূমিধসটা কিন্তু মানবের তৈরি দিয়ে যে গাছ কাটতেছে, টপ সারফেস চলে যাচ্ছে, ওয়াটার রিটেনিং বন্ধ করে দিচ্ছে। নিরাপদ বাসস্থানের সামর্থ্য না থাকা এবং মৃত্যুর মুখে বসবাসকারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের। রাষ্ট্রীয়ভাবে তাদের যতক্ষণ না আমরা পুনর্বাসন করতে না পারবো ততক্ষণ এই ঝুঁকিটা কিন্তু রয়ে যাবে। কাজে আমাদেরকে এখানে কিছু স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা পাহাড়ে যারা আছে তাদের জন্য আমাদের নিতে হবে। শুধু বর্ষা এলেই সতর্কতামূলক তৎপরতা বাড়ায় প্রশাসন, এমন অভিযোগ অনেকের। ফলে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা 5 লাখ মানুষের মাথার উপর এই মরণ ফাঁদ কবে দূর হবে সেই প্রশ্ন রয়েই যায়। লিওন আজাদ, RTV। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে দশমিনা বীজ বর্ধন ও উৎপাদন খামার। এরই মধ্যে নদী গর্ভে বিলীন প্রায় 300 একর জমি। খামারটি পরিদর্শনের পর প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এদিকে স্থানীয় ও জমিদাতা ভূমিহীন কৃষকদের শ্রমিক হিসেবে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না বলছেন এলাকাবাসী। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। উপকূলীয় অঞ্চলে লবণ সহিষ্ণু ফসল উৎপাদনের লক্ষ্যে 2013 সালে প্রায় 4,500 কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীর দশমিনায় প্রায় 144 একর জমি নিয়ে গড়ে তোলা হয় এই বীজ বর্ধন ও উৎপাদন খামারটি। উদ্বোধনের পর থেকে দক্ষিণাঞ্চলের প্রায় 16টি জেলার কৃষিতে বড় ভূমিকা রাখলেও নানা সংকটে হুমকির মুখে পড়েছে খামারটি। প্রতি বছর ভাঙনে কমছে পরিধি, 35 জন শ্রমিকের জায়গায় কর্মরত আছেন মাত্র 3 জন। গত 4 জুলাই খামারটি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এটা শুধুমাত্র দশমিনা না, এটা কিন্তু পুরো দক্ষিণাঞ্চল, এই উপকূলীয় অঞ্চলের বিশেষ করে এই 19 জেলার কৃষি ফসল উৎপাদনের জন্য এইখান থেকে কিন্তু গবেষণা এবং সেই অনুযায়ী ফসল এখানে উৎপাদন করা সম্ভব। এদিকে খামারটিতে স্থানীয় ও জমিদাতা ভূমিহীন কৃষকদের শ্রমিক হিসেবে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও স্থানীয়দের কাজে না নেওয়ার অভিযোগ দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে। দ্রুত এসব সংকট সমাধান করা না হলে সরকারের অর্থ অপচয়ের পাশাপাশি চরম সংকটের মুখে পড়বে উপকূলীয় অঞ্চলের কৃষি ব্যবস্থা। সাকিব আল হাসান, RTV। রাজধানীর ট্রাফিক সিগন্যালে AI ক্যামেরার কল্যাণে ফিরেছে শৃঙ্খলা। তবে বেশিরভাগ সড়কে অত্যাধুনিক এই প্রযুক্তি না থাকায় শৃঙ্খলা এখনও অধরাই রয়ে গেছে। লেন না মেনে চলাচল, উল্টো পথে গাড়ি চালানো সহ নানা অনিয়মে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীর। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
এছাড়া নিবন্ধনহীন ব্যাটারি চালিত রিকশা মূল সড়ক থেকে না সরালে শৃঙ্খলা আসবে না। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ঢাকার সড়কে যখন তখন লেন পরিবর্তন করা যেন নিত্যদিনের ঘটনা। গণপরিবহনের যত্রতত্র যাত্রী ওঠানামাও দীর্ঘদিনের সমস্যা। অনেক সময় কয়েকটি বাস পাশাপাশি দাঁড়িয়ে সড়কের প্রায় ৭০ থেকে ৮০% জায়গা দখল করে, যা যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি সিগন্যাল অমান্য করে উল্টো পথে গাড়ি চলাচলের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সড়ক দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে অদক্ষ ও ভুয়া লাইসেন্সধারী চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, অপরিকল্পিত গতিরোধক, সড়ক নির্মাণে ত্রুটি এবং আইনের প্রয়োগ না হওয়া। আইন প্রয়োগের শিথিলতা, সড়কে যান চলাচলে বিশৃঙ্খলা, চালক মালিকদের বেপরোয়া মনোভাব পুরো সড়ক ব্যবস্থাকে দিন দিন অনিরাপদ করে তুলছে। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে রাজধানীবাসী। লোকাল বাসগুলোকে সুন্দর মতো আলাদা একটা লেন করলে সবচেয়ে ভালো হয়। যেমন আলাদা লেন থাকবে, লোকাল বাস এদিক দিয়ে বেরোয় যাবে, আর বাকি যারা আছে এরা সোজা মতো যাইতে পারবে। যত্রতত্র যেখানে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে যে এই যাত্রী ওঠানামা করে লোকাল বাসগুলা, সেগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ বলেন, যানবাহনে শৃঙ্খলা ফেরাতে শুধু আইন প্রয়োগ নয়, সড়ক ব্যবস্থাপনায়ও গুণগত পরিবর্তন আনতে হবে। পাশাপাশি গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজালে শৃঙ্খলা ফিরবে সড়কে। এছাড়া চালকদের দক্ষ পেশাদার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যে গাড়িটা ভ্যাট ট্যাক্স দিচ্ছে, অর্থাৎ তার কোনো কাগজপত্র আছে, সে কিন্তু রুলস ভায়োলেশন করছে না ভয়ে, কারণ তাকে ফাইন করা যাচ্ছে। বাট অন্যদিকে যার কোনো নিবন্ধন নেই, তাকে ধরা যাচ্ছে না, সে কিন্তু এলোমেলো চলাচল করছে, তাকে হয়তো ধরতে পারছি না। সেই জায়গাতে কিন্তু একটা প্রশ্ন তৈরি হতে পারে। তাই আমি মনে করবো যে তাদেরকেও একটা শৃঙ্খলা আওতায় নিয়ে আসা, ক্যাপাসিটি আওতায় নিয়ে আসা, লাইসেন্সের আওতায় নিয়ে আসা, ছোট রাস্তায় সরিয়ে ফেলা, যাতে অন্তত দুটো ব্যাপার ঘটে। একটা হচ্ছে সংখ্যায় লিমিটেশন আনা যায়, এবং এর মাঝে যদি কেউ রুলস ভায়োলেশন করে তাকেও যেন আমরা অ্যাড্রেস করতে পারি। যোগাযোগ খাতের এই বিশেষজ্ঞ আরও বলেন, এআই ভিত্তিক ক্যামেরা শুধু কয়েকটি মোড়ে নয়, পুরো শহরে ছড়িয়ে দিতে হবে। ফলে পুরো নগরী মনিটরিংয়ের আওতায় আসবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। 14 জুলাই 2024 আন্দোলনে শিক্ষার্থীরা নতুন মাত্রা পায় এদিন। দিনভর শিক্ষার্থীদের গণপদযাত্রার পাশাপাশি রাষ্ট্রপতি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কর্মসূচি থাকলেও দুপুরে তাতে ঘি ঢালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতি বলায় উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাতে হলের তালা ভেঙে বিক্ষোভ করেন ছাত্রীরাও। সেদিনের কথা জানাচ্ছেন শাকিবুর রহমান। কোটা সংস্কার আন্দোলনে 14 জুলাই ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয়া কর্মসূচি। সকাল থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মৎস্য ভবন হয়ে শিক্ষা অধিকার চত্বরে গিয়ে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। সেখানে ব্যারিকেড ভেঙে সচিবালয় সংলগ্ন সড়কে ঢুকে পড়ে তারা। এক পর্যায়ে পুলিশ ব্যারিকেড খুলে দিলে শিক্ষার্থীরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনের সড়কে অবস্থান নেন। পরে নাহিদ ইসলামের নেতৃত্বে 12 জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে স্মারকলিপি জমা দেয়। তবে ঘটনার নতুন মোড় নেয় বিকেলে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতি বলে যৌক্তিক দাবিকে অবজ্ঞা করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বক্তব্যের পর ফুঁসে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাতে হলের তালা ভেঙে বিক্ষোভ করে ছাত্রীরাও। হল থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। ওই সময়ে রাষ্ট্রের পুরো কাঠামোই ফ্যাসিস্ট থাকার কারণে আসলে আমাদের দাবি কেউ শোনেনি এবং ওই সময় সফল হয়নি। তবে 14 তারিখের তার যে বক্তব্য শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন কিন্তু সে নিজেই ডেকে এনেছিল। একটা ফ্যাসিস্টের পতন বিভিন্ন উপায়ে হয়, কিন্তু সেই দিনই 14 জুলাই প্রথম নিজে ফ্যাসিস্ট হাসিনা নিজের পতনকে ত্বরান্বিত করেছিল। 5 আগস্ট যে আমাদের চূড়ান্ত সফলতা এটা আসবে, এটা আসলে 14 জুলাই ওইভাবে বোঝা যেত না। তবে জুলাই আন্দোলনে 2 বছর পরে এসে প্রত্যাশা ও প্রাপ্তির জায়গায় 3 ছাত্র সংগঠন বলছে প্রাপ্তির জায়গা কিছুটা পূরণ হলেও
পথ এখনো দীর্ঘ। যোগ্যতার ভিত্তিতে আমাদেরও একজন কর্মী তাকে যোগ্য হওয়া লাগবে। যোগ্য হওয়া ছাড়া এই বাংলাদেশ আর কখনো এই চাকরি ক্ষেত্রে অন্য যে কোনো ক্ষেত্রে আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ। সেই সত্যিকার বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাওয়া শুরু করেছি। বাংলাদেশের ভবিষ্যৎ যেন নিরাপদ থাকে, বাংলাদেশের রাজনীতি যেন স্থিতিশীল থাকে, সেজন্য যারা চাকুরি প্রার্থী আছে, যারা সাধারণ শিক্ষার্থী আছে, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন। অন্যথায় কিন্তু বাংলাদেশে আরও বড় কোনো আন্দোলনের প্রেক্ষাপট সৃষ্টি হবে। প্রত্যাশা ছিল আকাশচুম্বী, প্রাপ্তির জায়গাটা খুবই সামান্য। আমরা গণঅভ্যুত্থান শুধুমাত্র একটা সরকার পতন হবে আর একটা সরকার ক্ষমতায় আসবে এই প্রত্যাশা আমাদের ছিল না। আমাদের বাংলাদেশের একটা কাঠামোগত পরিবর্তন হবে। সেদিনের আন্দোলনকে তুচ্ছ করে শেখ হাসিনার দেয়া বক্তব্য বিস্ফোরণ ঘটে শিক্ষার্থীদের মনে। অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে পুরো আন্দোলন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দীর্ঘদিন সংস্কারের অভাবে কুষ্টিয়া দৌলতপুরের উদয়নগর ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভাঙা ও ফাটল ধরা এই ব্রিজে কাঠের তক্তা বিছিয়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে পার হচ্ছেন স্থানীয়রা। মেহেরপুর ও গাংনী যাওয়ার পথটি বন্ধ থাকায় 4 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি পুনর্নির্মাণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। দৌলতপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আপনার মাহি। কুষ্টিয়া দৌলতপুরের খলিশাকুন্ডি ইউনিয়নের উদয়নগর ব্রিজের বর্তমান চিত্র এটি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই জরাজীর্ণ ব্রিজে এখন জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন হাজারো মানুষ। দৌলতপুরের সবচেয়ে বড় কাঁচামালের আড়ত খলিশাকুন্ডি বাজারকে ঘিরেই এই অঞ্চলের অর্থনীতি। কিন্তু মেহেরপুর ও গাংনী যাতায়াতের একমাত্র সহজ পথটি বন্ধ থাকায় চরম বিপাকে কৃষকরা। 4 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হওয়ায় বাড়ছে খরচ, নষ্ট হচ্ছে পচনশীল পণ্য। এই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়, এখানকার মানুষের প্রায় 3 থেকে 4 কিলোমিটার পথ বেশি যেতে হয়। আমরা কাঁচামাল খলিশাকুন্ডি বাজারে নিয়ে যাই খুব রিক্সারিতে, আবার অনেক দূর ঘুরে যেতে হয় কাতলামারি হয়ে। আতঙ্কর পুরা ব্রিজটা কখন ভেঙে পড়ে যায়। ব্রিজটা দ্রুত কাজ করলে আমার দিকে সুবিধা হবে কিংবা জনগণের সুবিধা হবে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আসাদুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। জনভোগান্তি লাঘবে ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আবার মাহি, RTV। এবার IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। জনবল সংকট কাটাতে শিগগিরই 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে তীব্র জনবল সংকট বিরাজ করছে। বর্তমানে অনুমোদিত পদের বিপরীতে চিকিৎসক, নার্স ও মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের বিপুল সংখ্যক পদ শূন্য রয়েছে। তাই এই ঘাটতি মেটাতে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে। দেশের চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অতি দ্রুত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এক নিয়োগ হবে বলে জানান মন্ত্রী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। টানা তৃতীয় রাতেও ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলার দাবি করেছে তেহরানও। সংঘাত ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চল জুড়ে। আরব আমিরাতে নিহত হয়েছেন অন্তত একজন। হরমুজ প্রণালী দিয়ে পাল্টাপাল্টি হুমকি, উপসাগরে ট্যাঙ্কারে হামলা এবং তেলের দামের ঊর্ধ্বগতিতে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। ইমতিয়াজ আহমদের রিপোর্ট। টানা তৃতীয় রাত ইরানের বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানাচ্ছে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ইরানের ওমিদিয়ে সহ কিশ, জাম, কেশম, বুশেহর ও বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। হামলার লক্ষ্য ছিল সামরিক ও কৌশলগত স্থাপনা। পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত ও উপসাগরীয় জলসীমায় মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এ সময় বাহরাইনে বেজে ওঠে বিমান হামলার সতর্ক সংকেত। কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা এবং একটি মার্কিন জাহাজেও হামলার দাবি করে তেহরান। দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাতের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরানি বন্দরগুলোর উপর আবারও নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব নেবে বলেও দাবি করেন তিনি। আমার মনে হয় শেষ পর্যন্ত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমরা নিজেদের হাতে নিয়ে নেব। জবাবে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেয় IRGC। স্পষ্ট করে জানাচ্ছি, কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবং আমরা তা মেনে নেব না। যুদ্ধের উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 2% বেড়ে 4 সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতির উপর চাপ আরও বাড়বে। ইমতিয়াজ আহমেদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।